প্রাণ ভরে তৃষা ভরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা ভরে মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই কৃতজ্ঞতা জানাই ফিউশন কাসেনের কর্ণধার মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি আজকের এই অনুষ্ঠানে খাদ্য ও পানীয় সরবরাহ করে আমাদের সহযোগিতা করেছেন। আচ্ছা, আপনারা যে এত অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান দেখেন, এত তন্ত্র সাধনার অনুষ্ঠান দেখেন, আপনারা কি মনে করেন যে এটা সম্ভব? কোনো মন্ত্রের মাধ্যমে, জাদুটোনা বা কিছুর মাধ্যমে হট করে আগুন কেউ জ্বালিয়ে দিচ্ছে, বা যে পাথরকে রেমেডি হিসাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা সত্যিকারেরই কোনো কিছু চেঞ্জেস আনতে পারে জীবনে? তাহলে তো কর্মই থাকতো না। আজকে এরকম ভেরি স্পেসিফিক এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে আপনাদের যত রকমের ভুল ধারণা আছে সেটাকে আমরা কাটাবার চেষ্টা করব আজকে এই প্রোগ্রামের মাধ্যমে। সুতরাং প্রোগ্রামটাকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কি বলছে, কি আলোচনা হচ্ছে এবং সেটা কতটা যথার্থতা আছে। তো চলুন প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। তো প্রথমে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আপনি বলুন, আপনার পরিচয়টা দিন। নমস্কার, আমি জয় চক্রবর্তী। আমি ধানবাদ থেকে এসেছি। আমি প্রাইভেট সেক্টরে জব করি। আচ্ছা, আপনি নমস্কার, প্রথমেই জানাই আমি আমার স্যারকে শতকোটি প্রণাম। আমার নাম বিকাশ দাস। আমি হাওড়া সাঁকরাইলের সন্দীপুর গ্রাম থেকে এসেছি। আমি প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করি। আচ্ছা, নমস্কার, আমি মিনতি দাস। আমি একজন গৃহবধূ। নমস্কার, আমি তুহিন খাড়া। আমি ধুলাগড় থেকে আসছি। আমি একজন স্টুডেন্ট। নমস্কার, আমি নিতাই মন্ডল। আমি ঘাটাল থেকে আসছি। আমি একজন গাড়ি ব্যবসায়ী বা গাড়ি ড্রাইভিং করি। আচ্ছা, প্রথমেই আমি আসতে চাই ভেরি স্পেসিফিক্যালি আপনার কাছে, বিকজ আমি শুনেছি আপনি একজন খুব ভালো স্টুডেন্ট এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তো এখানে আমি জানতে চাই, এই যে এত কিছু ভুল ধারণার মধ্যে মানুষ বসবাস করছে আজকের দিনেও, এই মডার্ন যুগেও, যে কেউ বলছে যে ফু দিয়ে আমি আগুন ধরিয়ে দিচ্ছি, আপনার জীবনে পরিবর্তন এনে দেবো। কেউ বলছে যে আবার যে পাথরকে রেমেডি হিসেবে অ্যাপ্লাই এবং সে তার মাধ্যমে সবকিছু সম্ভব। কর্মের কোনো জায়গা নেই, সেটাকে কিছু বলছেন না। সুতরাং সেই জায়গাটায় আপনি সায়েন্সের স্টুডেন্ট এবং অনেক রিসার্চ নিয়েও আপনি থাকেন এবং আপনি নিজেও চেষ্টা করেছেন রিসার্চের মাধ্যমে এইগুলোকে যাচাই করা আদৌ কতটা সম্ভব না। সুতরাং তারপরেই কিন্তু আপনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে এসেছেন। সুতরাং আপনার অভিজ্ঞতাটা এবং এটার সত্যতার ব্যাপারে আপনি যদি একটু বলেন। প্রথম কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যজ্ঞ, আহুতি, পুজো অর্চনা এগুলো কোনোদিন অ্যাস্ট্রোলজির পার্ট হতে পারে না। আর এগুলো করে মানুষের ভাগ্য পরিবর্তনও কোনোদিন সম্ভব হতে পারে না। আমাদের জীবনে আমরা যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি সেগুলো আলটিমেটলি আমাদের নিজেদেরই কর্মফল। আমাদের নিজেদের চিন্তা, আমাদের মনন, আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কার্যকলাপ, এইসবের বিভিন্ন ত্রুটির কারণেই আমরা যে পরিস্থিতিতে বর্তমানে আছি সেই পরিস্থিতিতে আমরা পড়ি। আমাদের এই খারাপ পরিস্থিতিতে অন্য কোনো থার্ড পার্সনের ক্ষমতা নেই যে সে একটা যোগ্য করে আমাদের কৃতকর্ম থেকে আমাদের উদ্ধার করবে। কিন্তু এখানে যজ্ঞের আগুনটা জ্বলে উঠছে মন্ত্রের দ্বারা, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? মন্ত্র করে আগুন জ্বালানো, এখানে সাধনার কোনো ব্যাপার নেই। এর পেছনে একটা সায়েন্স রয়েছে, কিছু কেমিক্যাল রয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গ্লিসারিন। আমি যদি এখানে এই টেবিলে একটা যজ্ঞের বেদি সাজাই, তাতে কিছু শুকনো কাঠ দিই আর তাতে একটা কেমিক্যাল দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গুঁড়ো পদার্থ, তাতে মিশিয়ে দিলে কেউ জানতে পারবে না, ক্যামেরাতে ধরা পড়বে না সেটা। তাতে যদি আমি গ্লিসারিন ঢালতে থাকি, আলটিমেটলি কি হবে, সেই বেদি থেকে দহন শুরু হবে, আগুন জ্বলতে শুরু করবে। কিন্তু এর পেছনে আমার কোনো মন্ত্রের ক্ষমতা নেই, আমার কোনো সাধনাও নেই। এটা পুরোপুরি সায়েন্টিফিক। এর পেছনে কিন্তু রাসায়নিক বিক্রিয়া রয়েছে, এর পেছনে কোনো আধিভৌতিক বা কোনো তান্ত্রিক ক্ষমতা নেই। আচ্ছা, আর যেখানে যে পাথরের ব্যাপারটা আছে, যে পাথর বলছে রেমেডি হিসাবে সেটা নাকি জীবন পরিবর্তন করতে পারে, সেটার সম্বন্ধে আপনার যে বিশ্লেষণ বা আপনি যে এক্সপেরিমেন্ট করেছেন সেটা নিয়ে একটু যদি বলেন। প্রথমে যেটা বললাম যে আমাদের জীবনে যে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ি সেগুলো আলটিমেটলি আমাদের নিজেদেরই খারাপ চিন্তা, খারাপ কর্ম, খারাপ মনন, খারাপ চিন্তন, এগুলোর ফল।
আমাদের জীবনে যা কিছু আমরা খারাপ করব তার ফল আলটিমেটলি আমাদেরই ভোগ করতে হবে। আমরা যদি মনে করি যে, বা সাধারণ মানুষ যদি মনে করে যে হঠাৎ করে কোনো একটা পাথর বা কোনো একটা যজ্ঞ করে কোনো একটা মাদুলি পরে এইসব করে যদি হঠাৎ জিরো থেকে হিরো হওয়া সম্ভব, সেটা কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাপার না। এখানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকালকার দিনে যে এই যে প্রেডিকশনস হচ্ছে এবং যে গ্রহ নক্ষত্রের কথা বলা হয়, আকাশে চন্দ্র তারা মানে যেইগুলো গ্রহ নক্ষত্র আছে সেইগুলোকে বলা হয়, মানে মানুষ সেটাই বলে। কিন্তু স্যার বলে যে না, ওইগুলো তোমার শরীরের মধ্যেই বিরাজমান, সেগুলো হরমোন রূপে বিভিন্ন রকমের। তো এইখানটায় আপনার কি যুক্তিযুক্ত মানে জিনিসটা আপনি সাইন্টিফিক্যালি কি করে মানুষকে বোঝাবেন যে যদি আকাশে সূর্য তারা কিছু থাকে তার রিফ্লেকশন সবসময়ের জন্য আমার মধ্যে কি পড়ছে? আমরা যেমন ঘরে বসে আছি বা যখন সন্ধ্যে হয়ে যাচ্ছে তখন কি আর পজিটিভিটি থাকতে পারছে না? মানে এটার কতটা যুক্তিযুক্ত অ্যাজ পার দ্য সাইন্টিফিক মানে কালচার যদি আমি বলি? সাইন্টিফিক কালচার বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির কথা যদি আমি বলি, তাহলে অবশ্যই আমি স্যারের কথাটাই বলবো যে স্যার যেরকম আমাদের হরমোনের কথা বলেন, স্যার আমাদের যে কথা বলেন যে আমাদের যা কিছু পজিটিভিটি যা কিছু নেগেটিভিটি সব কিছু আমাদের নিউরোকেমিক্যাল, আমাদের সব কিছু হরমোনই সব কিছু আমাদের নিয়ন্ত্রণ করে, আমি এটাকেই সমর্থন করব। তার কারণ আমরা ধরুন একই রুমে সবাই বসে আছি, আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ এসব পৃথিবীর লোকেশন এমন কিছু তফাৎ নেই, হয়তো কয়েক মিলিমিটারের কয়েক সেন্টিমিটারের তফাৎ, হিসাব মতো আমরা পৃথিবীর একই পজিশনে অবস্থান করছি। আমরা যদি সেই মানে আকাশের গ্রহ নক্ষত্রকেই যদি আমাদের পরিচালিত করে, তাহলে আমাদের জীবন আলাদা রকম কি করে হলো, এই মুহূর্তে আমরা সবাই সব রকম কি করে হলাম। আলটিমেটলি আমাদের প্রত্যেকের জীবনে একই রকমের হরমোন আলাদা আলাদা লেভেলে কাজ করছে, আলাদা আলাদা লেভেলে আমাদের পজিটিভিটি তুলে ধরছে, আলাদা আলাদা লেভেলে আমাদের নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে। এটাই একমাত্র সায়েন্টিফিক ইনফ্লুয়েন্স, এটাই সায়েন্টিফিক, এবং সেটাকেই স্যার ব্যালেন্সিং এর মাধ্যমে আমাদের পজিটিভিটিকে আনার মাধ্যমে চেঞ্জেসটা করে দিচ্ছে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে দর্শকদের এত খুলে মানে একটা লুকানো ব্যাপার আছে, এটার মধ্যে মানে লুকানোর কিছু নেই। এই এত যে ব্যাপারগুলো চলে, যে দেখতে পান আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে যে আপনাদের বোঝানো হয় বিভিন্ন রকম ভুল ভ্রান্তি ব্যাপারটা, কিন্তু সাইন্টিফিক্যালি কতটা এর মধ্যে যুক্তিযুক্ত আছে দেখুন। আজকে পুঙ্খানুপুঙ্খ ইনি নর্মাল একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে পুঙ্খানুপুঙ্খ আপনার সামনে তুলে ধরলো। আশা করি এটা অনেকটাই আপনাদের এখন ক্লিয়ার। তো আরো যারা গেস্ট আছে তাদেরকে আমি যাবো। হ্যাঁ ম্যাম, আপনি বলুন যে স্যার আপনার জীবনে কি ভূমিকা রাখলো? স্যার আমার জীবনে অনেক, আমার হাজবেন্ড প্রথম থেকেই উনি চাইতেন যে আমি নিজে গাড়ি কিনবো না, নিজে গাড়ি চালাবো না, মানে নিজে কিনে যে নিজে ব্যবসা করবে বা নিজে চালাবে, ছিল না। মেন কথা হলো উনি চাইতেন করব, কিন্তু নিজে কিছু করব অতটা ছিল, কর্মযোগী ছিল না, মানে সেই জায়গা থেকে অনেক পরিবর্তন এসছে। আর আরো দৃঢ় হয়েছে এটাই যে না, এখন উনি চায় আমি করবোই, মানে একটা জায়গা থেকে আরেকটা, হ্যাঁ অন্যরকম পরিবর্তন এসছে। আর একটা জিনিস যেটা বলবো, যে যেটা আগে মানে সবসময় চাইতো যে আমি নিজে থেকে অন্যের জিনিসটা চালাবো বা লোকের গাড়ি চালাবো, লোক যেটা করবে সেটা করবো, কিন্তু উনি সেটা একদমই, এখন সেটা একদমই চায় না। এখন সেটা চাই যে আমি নিজে কিনবো, কিনে নিজেরটা আমি নিজে চালাবো। মানে ওনার মানসিকতাটা পুরো একদমই, যেটা সেই এই রিসেন্ট আমাদের এই 15 তারিখের মধ্যে গাড়ি আসবে একটা, সেই রকমই কথাবার্তা হয়ে গেছে, পুরো ঠিকঠাক, পুরোই একদম অন্যরকম হয়ে গিয়েছে। যে লেজি ভাবটা সেটা তো একদমই নেই। আর একটা জিনিস সব থেকে যে ভোরবেলা ওঠা, মানে গুড মর্নিং গুড নাইট জানানো, যেটা একদম যদি ও 12টা 1টায়ও শোয়, ও ঠিক 4টের মধ্যে উঠে গিয়ে মানে সেটা নিয়ম শৃঙ্খলা, সেই ভোর 4টের সময় যে উঠলো, ব্যাস ওই তখনই চান টান সেরে একদম পুরো রেডি হয়ে পুরো টিপটপ হয়ে ওর মতো ওর কাজের জায়গায় সেটা করবে, মানে প্রতিদিন ওটা ওর নিয়ম। মানে সেটা আমার মেয়েও সেটা এখন করে, হ্যাঁ একদম অভ্যাসে পরিণত। মানে ও উঠে মানে চারদিকে লাইট টাইট জ্বেলে দিল, ব্যাস আমাদেরও ঘুম ভেঙে গেল, আমরা উঠে গেলাম অটোমেটিক, মানে এটা আমাদের হতেই থাকে। এবার আমার আর একটা জিনিস যেটা বলবো, আমার শাশুড়ি মানে প্রচন্ডই অসুস্থ ছিল, কিন্তু উনিও আমাদের মানে এতে দেখা দেখি, যেহেতু মানে আমরা সবাই যেহেতু একটা ছোট বাচ্চাও করছে, সেটা ওনার মধ্যেও দেখছি উনি পারে না
তবুও কিন্তু চেষ্টা করে নয় যাচ্ছে। সেটা করে। আমরাও দেখছি যে না ওনার সেই লেজিনেস energy level টা ওনারও পর্যন্ত হয়ে হয়, যাচ্ছে। যেহেতু আমরা সবাই একরকম করি কিন্তু ওনারাও সেটা দেখে দেখে বা আমাদের সাথে থেকে থেকে আমরা যেহেতু বাড়ির সবাই পরিবেশটাই পুরো হ্যাঁ, change হয়ে ওনার যাচ্ছে আপনার। একরকম মানে সবাই ধরো আমরা উনি আমাদের জন্য ধরো বসে থাকে বা একটা আসার পর মানে আপনার আপনার overall হ্যাঁ, আপনি অনেকটা এগিয়ে একদমই চলেছেন। এগিয়ে চলে চলেছেন যায়। একদম। আচ্ছা, আপনার কাছে আমি আসতে চাই যে আপনার, আমি শুনেছিলাম কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে? তো সেখান থেকে স্যার মানে কিছু কি গাইড করেছিলেন, বা তারপরে ওই স্পেসিফিক জায়গাটা কি করে রিকভার করে ওই পজিশন থেকে বেরোলেন বা নিজেকে প্রোটেক্ট করলেন, সেই জায়গায় কি স্যারের কোনো ভূমিকা ছিল বা তারপরে কোনো গাইডেন্স ছিল, সেটা একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমি স্যারের কাছ থেকে আসার জন্য অনেকদিন থেকে চেষ্টা করছিলাম। একদিন হঠাৎ প্রোগ্রাম দেখছিল, বাবা দেখছিল বাড়িতে প্রোগ্রাম, তো দেখতে দেখতে আমি অনেকগুলো অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম হতো ওখানে, কিন্তু আমি সব ইগনোর করে দিতাম সবগুলোকে। একদিন হঠাৎ দেখছি স্যারের প্রোগ্রামটা চলছে, একটু কিছু ইন্টারেস্টিং লাগলো, তো কিছুটা একটু দেখার পরে তারপর আমি আর কিছু এখানে টিভিতে দেখিনি, তারপর ইউটিউবে আমি স্যারকে পুরো ফলো করতে লাগলাম। ফলো করে নিয়ে পুরো এক একটা স্যার মানে 1 মাসের মধ্যে স্যার যত প্রোগ্রাম আছে ইউটিউবে সব দেখে ফেলেছিলাম টোটাল। তারপরে আমি আস্তে আস্তে যাবো স্যার কাছে ভাবছিলাম, কিন্তু মানে সিচুয়েশন এরকম এসে গেল। 2022-এর কথা বলছি এটা। না অনেকদিন ধরেই আপনি হ্যাঁ। স্যারের সাথে যুক্ত আছেন। না 2022-এ এরকম আমি যাবো ভাবছি আচ্ছা, স্যারের দেখা কাছে। চলছে মানে হ্যাঁ। ওটা মানে মেন্টালি যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তো 2023-এ তখন আমি যাবো ভাবছিলাম এরকম। তারপরে আমার জুন মাসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা বিরাট বড়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1.5 বছর আমি কিছু করতে পারিনি, জব টব সব কিছু চলে গেছিল। নিয়ে স্যারের কাছে কোনো রকমে আমাকে মানে ব্যালেন্স অ্যাকাউন্ট তো একদম জিরো হয়ে গেছিলো, কোনো রকমে রেমেডি জোগাড় করে নিলাম রেমেডি। তারপরে আমি রেমেডি অ্যাপ্লাই করার পরে মানে একটা ভালো জব পাই, তারপরে আর কি মানে ভালো খুব একটা বলা যাবে না, মানে আগের যেরকম যে জায়গাটা situation মানে ছিল, আগের থেকে হ্যাঁ, আজকে আপনি কোন হ্যাঁ। জায়গাটা দাঁড়িয়েছেন, আগের থেকে কি হ্যাঁ। ওই পজিশন থেকে আগের বেরিয়ে থেকে আসতে অনেক আপনাকে better, সাহায্য করেছে? অনেক বেশি সাহায্য হয়েছে। আচ্ছা। মানে আগে যে কোনো আমি জবে যেখানে স্যার ছিলাম, কিভাবে আপনাকে সাহায্য করলেন আর আপনি কিভাবে এগিয়ে এলেন যেখানে সেই- আমি জবে ছিলাম আগে বলছি আমি, সেই জায়গাটা মানে কিছু আমি করতে যেতাম, ওইটা একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেত ওই জায়গাটায়, মানে আচ্ছা। মানে আমার এগেনস্টে সবকিছু হয়ে যেত ওই জায়গাটায়। আচ্ছা। তো এখন আমি যেখানে জব করছি ওইখানে মানে জায়গাটা খুব একটা ভালো নয়, কিন্তু আমার সবসময় আমার ফেভারে থাকে সিচুয়েশনটা, আচ্ছা। সবসময় এটা দেখি- আপনি অনুভব হ্যাঁ, করেছেন? এটা আমি ফিল করছি পার্সোনালি। আচ্ছা। তো হ্যাঁ। স্যার বলুন আপনি যে আপনি স্যারের কাছে তো পুরো গুরু বা কি রূপে স্যারকে সারেন্ডার করেছেন বা কি রকম ভাবে দেখছেন স্যারকে? স্যার আমার কাছে গুরু, শিক্ষক, পদপ্রদর্শক। আমি প্রথম 2023 সালে আসি স্যারের কাছে, আমার তখন খুব অবস্থা খারাপ ছিল। তারপরে স্যারের সেখান থেকে কাছে আপনার পরিবর্তন হয়েছে এখন? পরিবর্তন মানে স্যার তো আমায় শিখিয়েছে ফাইট, লড়াই কি করে করতে হয়, কোনো ভগবানের কাছে পুজো ডাকে ভিক্ষা না চাইয়ে লড়াই নিজেকে করতে হয়। লড়াই করতে হবে মানে সেই আপনার হিসাবে চিন্তা ভাবনা আগের থেকে অনেক পাল্টে গেছে। আমি এখন স্যারের আদর্শই মেন আমার কাছে, স্যারই আমার কাছে গুরু, শিক্ষক, ভগবান সব, স্যারের আদর্শই মেন। আচ্ছা, আপনার কাছে যদি আসি, আপনি কি মানে প্রথমবারই স্যারের কাছে এসেছেন না আগে কোথাও গেছিলেন অ্যাস্ট্রোলজারের কাছে? না, আমি স্যারের কাছে আসার আগে 2023 আমি স্যারের সঙ্গে যোগাযোগ হই। আচ্ছা। তো তার আগে আমি 2-4 জায়গাতে গিয়েছি। আচ্ছা। তো যাওয়ার পরে যেটা ঘটনা, আমার ওই যেখানে গিয়েছি সেখানেই বলছে মানে সবকিছু বলার পরে বলছে এত টাকা নিয়ে, কে বলছে তারাপীঠ যেতে হবে, কে বলছে এখানে করতে হবে ওখানে করতে হবে, মানে এমনিতে আনাতে আমি মানে কর্ম লড়াই এসবের কথা না কিছু না কেউ ওই বলছে বলছেন না, না। খালি বলছে ওখানে গেলে এত টাকা নিয়ে চলো, যোগ্য করতে হবে, করে দিলে সব করতে পেয়ে হবে, যাবে। সব হয়ে যাবে, ঠিক আছে। তো একবারে সত্য ঘটনা, আমি ওগুলা দেখার পরে বা যাওয়ার পরে আমি এই ব্যাপারটা নিয়ে মানে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা একদম পুরোই আমার মন থেকে রেখে দিলাম। কেন যে আমার কাছে যারা পয়সা পেত বা ব্যবসাপত্র একবারে এত দিনের সেইগুলো অ্যাপ্লাই করেছিলেন আপনি? না করে না, করবো কি করে, মানে টাকা নেই কাছে, আচ্ছা এত অ্যাবসার্ড অ্যামাউন্ট বলছে সেখানে আমার কোনো যোগ্যতাই নেই। আচ্ছা। তো আমার বাড়ির সবাই স্যারের প্রোগ্রামটা টিভিতে দেখছিল, তো দেখার পরে আমাকে একদিন অনেক করে বোঝালো, বলছে তুমি আর কোথাও বলবো না। অ্যাকচুয়াল আমি ওখানে যে বাইরে গিয়েছি আর বাড়ির সবার কথা শুনেই আমি গেছিলাম, তারাও আমার সঙ্গে ছিল। তো
যে এখন আমি স্যারের সঙ্গে যাবনি বলেই একদম রেডি ছিলাম। মানে কি ব্যাপারটা কি, স্যারের কাছে আপনি গেলেন, যাবেন না ওখানে কোনো পয়সার জন্য অ্যাপ্লাই করতে পারলেন না, হ্যাঁ। কিন্তু স্যারের কাছে এতটাই আপনি আপ্লুত ওই হয়ে গেলেন, অবস্থাতেও আপনি রেমেডি অ্যাপ্লাই করলেন এবং তার এবং সুফলও আপনি তাতে পেলেন। সুফলও আপনি পেলেন। পেলাম, আচ্ছা, পেলাম মানে একদম ভালো মতো পেয়েছি। আচ্ছা, তাহলে আপনার এবার- কোশ্চেনটা ধরেই আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ওনাকে। উনি অলরেডি বললেন আপনার যে ব্যাপারটা, যে এই যে যোগ্য করার যোগ্য ব্যাপারটা, করার এই ব্যাপারটাই ব্যাপারটা, পুরো। কতটা প্রুফ, উনি কিন্তু সেটা বললেন। হ্যাঁ। এবার ওনার কাছে একটা কোশ্চেন আমি এটা শুনতে পেয়েছি যে আপনি যখন স্যারের কাছে গেছিলেন তার আগে কিন্তু স্যারকে নিয়ে আপনি একটা রিসার্চ করেছিলেন, বিকজ আপনি সায়েন্সের মানে স্টুডেন্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি রিসার্চ করেছেন মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে রিসার্চ করেছেন। মানে আপনি সেটা এরকমও হয়েছে যে আপনি ল্যাবে গিয়ে রিসার্চ করেছেন, মানে আপনার যে প্র্যাকটিস সেখানেও কিছু না কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন কতটা অথেন্টিক কতটা অথেন্টিক না। স্যার যে মানে হরমোনাল কথা বলছে, স্যার যে সায়েন্টিফিক কথা বলছে, স্যার যে সায়েন্টিফিক ইমপ্লিমেন্টেশনস কথা বলছে, তো এই ব্যাপারটা কিউরিওসিটি আপনার মধ্যে আসলো কেন? কারণ স্যারকে আপনি দেখছেন, আপনি একজন অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তিনি কথা বলছেন, কিন্তু তাকে দেখে আপনার কি লাগলো? তারপর আপনি রিসার্চ যে করলেন, কি করেছিলেন বা একটু এক্সপ্লেইন করেন। সেটা কি ফলই বা পেয়েছিলেন হ্যাঁ। রিসার্চ করার পরে? প্রথম কথা, স্যারকে বা স্যারের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির অ্যাপ্রোচটাকে নিয়ে আমার পড়াশোনা করার প্রধান কারণ হচ্ছে এর একটা ইউনিক অ্যাসপেক্ট ছিল। প্রথম যখন আমি স্যারের ভিডিও দেখা শুরু করি, স্যারের প্রোগ্রাম দেখা শুরু করি, একটা জিনিস বারবার রিপিট হচ্ছিল, হরমোনাল ব্যাপার। সেটা একদমই ইউনিক ছিল, বাকি কোনো অ্যাস্ট্রোলজারের মুখ থেকে এসব কথা শোনা যায় না। তন্ত্র, জ্যোতিষ বা তো ইয়াংকি, আপনি সেটা কি নিয়ে রিসার্চ করলেন? রিসার্চটা আপনার কি ছিল সেটা যদি একটু খুলে বলেন। তারপরেই এই ভিডিওগুলো দেখার পর থেকেই আমার মধ্যে জিজ্ঞাসা শুরু হয়, সত্যি কি মানুষের জীবনে যত কিছু আমাদের ক্রিয়াকলাপ, যত কিছু পজিটিভিটি বা নেগেটিভিটি, এগুলো কি সত্যিই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত মানে হয়? স্যার যেটা বলতেন সেটা কি সত্যি? এক্স্যাক্টলি। তারপর থেকে আমি পড়াশোনা শুরু করলাম। তারপর যেগুলো লক্ষ্য করলাম সেগুলো এরকম, আমরা যে ধরুন হঠাৎ করে অ্যাংশাস হয়ে পড়ছি, হঠাৎ করে টেনশন নিয়ে ফেলছি, এর মূলে কিন্তু একটা হরমোন আছে, হরমোনটার নাম কর্টিসল। কারেক্ট। আমরা দুপুরবেলা ভাত খাওয়ার পর আলস্য বোধ করছি, ঘুম পাচ্ছে আমাদের, এনার্জি বোধ করছি না, এর পেছনেও একটা হরমোনের কারণ রয়েছে। এর পেছনে হরমোনটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা ক্র্যাশ করছে। আমরা যে হঠাৎ ফাইট অর ফ্লাইট সিচুয়েশন, একদম জিতবো বা মরবো এরকম একটা পজিশনে যখন ফাইট করছি, তখন সেই সময় একটা হরমোন অ্যাক্টিভেট হচ্ছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। আমরা কতটা খিদে পেয়েছে বা পেট ভরেছে কিনা, এর পেছনেও একটা হরমোন রয়েছে, হরমোনটার নাম হচ্ছে গ্রিলিন। আমাদের ঘুম পেয়েছে বা ঘুম পাচ্ছে না, এটার পেছনে একটা হরমোনের ইনফ্লুয়েন্স রয়েছে, সেই হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন। তো আমাদের যখন জীবনের প্রত্যেকটা কার্যকলাপই এরকম হরমোন দ্বারা ইনফ্লুয়েন্স, তখন এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আমাদের জীবনে যত কিছু পজিটিভিটি বা নেগেটিভিটি সবকিছুই কিন্তু হরমোন দ্বারা ইনফ্লুয়েন্স। সবকিছুই আমার নিজের ভেতরে নিউরোকেমিক্যাল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যেগুলোকে আমরা খুব সাধারণ জিনিস বলে ভাবি, যে খিদে পাওয়া বা আলস্য বোধ করা বা ঘুম পাওয়া, এগুলো কিন্তু আদৌ এত সাধারণ বিষয় নয়। এগুলো আমাদের ভেতরে কেমিক্যাল রিয়াকশন চলছে আমাদের ভেতরে সবসময়। সেই কেমিক্যালগুলো কোনো সময় লেভেল বাড়ছে, কোনো সময় কমছে, এইগুলোর নানা রকম ইনফ্লুয়েন্সে আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছি। এইগুলোই আমাদের প্রভাবিত করছে আমাদের দৈনন্দিন কাজগুলোতে। সো ডেফিনেটলি আমাদের যত নেগেটিভিটি রয়েছে বা যত আমাদের পজিটিভিটি রয়েছে, সবকিছুর মূলেই কিন্তু এই কেমিক্যালগুলো। এত পড়াশোনার পরে আমি কিন্তু এই জিনিসটাকে আবার ভেরিফাই করতে পারলাম। আচ্ছা, তো এখানটায় আমার একটা আরেকটা যেটা কোশ্চেন, সেটা হচ্ছে এবার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে ক্যালকুলেশন সেটা তো ডেফিনেটলি ক্লিয়ার হলো, এবং তারপরে যে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনসকে ওই হরমোনাল যে নেগেটিভিটিটাকে ব্যালেন্স করার জন্য সেটাও ক্লিয়ার হলো। এরপরে স্যারের একটা গাইডেন্স থাকে, তো স্যারের আমরা স্টুডেন্ট হয়ে গেছি, তো স্টুডেন্ট হওয়ার পর স্যারের যে গাইডেন্সটা, মানে শুধু রেমেডি অ্যাপ্লাই করলেই তো আমাদের পরিবর্তন আসতে পারে না। সায়েন্টিফিক্যালি কি কি চেঞ্জ আনতে পারে, মানে উই আর টকিং অ্যাবাউট কে আমাদের শারীরিক এবং মানসিক চেঞ্জ, রাইট? তো তুমি সায়েন্স নিয়ে পড়েছো, সুতরাং যখন স্যার যে গাইড করছে সেটা হচ্ছে স্যার একটা মানে কিলো গাইডের একটা তো পার্ট আছে, স্যার সবাইকে একটা গোল দিয়ে দেয় এবং বলে গোলের পিছনে দৌড়া, এটা একটা ধরন। আবার কোনো সময় স্যার হয়তো বলছে খুব বকা দিচ্ছে, এটা একটা ধরন। আবার কোনো সময় তো ভালোবাসছে, এটা একটা ধরন। আবার কোনো সময় যার যে ট্রিটমেন্টটা দরকার সে সেইভাবে। কোনো সময় স্যার বলছেন যে শুধু আমাকে গুড মর্নিং গুড নাইটটা জানিয়ে যা, এটা যেন বন্ধ না হয়, সেটাও একটা ধরন। কিন্তু অল দ্য থিংস আমাদের শরীরের মধ্যে এবং মানে মস্তিষ্কের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ছে, এবং সেই ইম্প্যাক্টটা যখন পড়ছে তখন কিন্তু আমাদের ফিজিক্যাল যেটা বলা নিউরোলজিক্যাল কেমিক্যাল যে চেঞ্জেসগুলো হচ্ছে সেটা হচ্ছে। তো এটাকে আপনি মানে তুমি কি করে ডিফাইন করবে যে এটা সত্যি কতটা ইনফ্লুয়েন্সিভ এন্ড কতটা কার্যকর, তুমি সায়েন্টিফিক্যালি বলো?
প্রথম কথা, গুড নাইট বা গুড মর্নিং মেসেজ করাটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা টেক্সট না, এটা আমাদের একটা হরমোনালকে ইনফ্লুয়েন্স করছে কিভাবে, তার কারণ তার একটা পেছনে একটা অন্য ধরনের ঘড়ি আছে। আমাদের মানুষের জীবনে একটা বায়োলজিক্যাল ঘড়ি আছে, বায়োলজিক্যাল ক্লক। একটা বায়োলজিক্যাল ক্লক আছে। এই বায়োলজিক্যাল ক্লকটা ডিসাইড করে যে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কখন জেগে উঠছে আর কখন ঘুমাতে যাচ্ছে। আচ্ছা। এই সার্কেডিয়ান রিদম, এটাকে বলে সার্কেডিয়ান রিদম। এই রিদমটাকে মেনটেন করার জন্য আমাদের দরকার প্রত্যেকদিন একই টাইমে ঘুম থেকে ওঠা আর প্রত্যেকদিন একই টাইমে ঘুমাতে যাওয়া। তো স্যারকে যখন আমরা প্রত্যেকদিন গুড মর্নিং বা গুড নাইট জানাচ্ছি একই টাইমে, এটা শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ টেক্সট করে দেওয়া না যে আমরা আছি, আপনি করেছিলেন মেসেজ করতে, আমি করে দিচ্ছি, আমার দায়িত্ব। মানে এর মাধ্যমে আমাদের সায়েন্টিফিক্যালি মনেরও চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি, সম্পূর্ণ বলুন, আপনি ভালো বলছেন। এইটা যে শুধুমাত্র একটা টেক্সট করে তার সারা টেক্সট এরকম ব্যাপার নয়। এইটা এত প্রাচীন একটা আমাদের টেকনোলজি রয়েছে আমাদের মধ্যে, এত প্রাচীন একটা মেকানিজম রয়েছে, এই মেকানিজমটাকে এই একটা ছোট্ট জিনিস ইনফ্লুয়েন্স করছে। এরপরে যখন আমাদের যেটা বললেন একটা গোল সেট করে দেওয়া, প্রথম কথা আমাদের যখনই আমরা কার্য করতে যাচ্ছি, যখনই আমরা একটা কর্ম করতে যাচ্ছি, আমাদের সামনে একটা লক্ষ্য অবশ্যই দরকার, তা না হলে লক্ষ্যভ্রষ্ট হতে পারবো। হ্যাঁ, সাফল্যের অনেক রাস্তা থাকতে পারে, কিন্তু একটা মানুষের জন্য সাফল্যের রাস্তা খুব বেশি থাকে না, তার এক সাফল্যের রাস্তা নির্দিষ্ট থাকে। স্যার সেই নির্দিষ্ট রাস্তাটাকে আমাদের দেখিয়ে দেন, আমাদের চিনিয়ে দেন, আমাদের বলে দেন যে এই রাস্তা তোমার সাফল্য, এইটাই তোমার পথ, তুমি এই পথে এগো। আচ্ছা, মানে এত এইটা আমাদের সুন্দরভাবে ব্যক্ত করলেন স্যার। এইটা আমাদের সময়, যেহেতু আমাদের সবাই লিমিটেড, কারো কাছেই খুব বেশি সময় নেই, লাইফ সবাইকার লিমিটেড, আর আমাদের এনার্জিও লিমিটেড, আমাদের যত কিছু রিসোর্স আছে সবই লিমিটেড, সে সময় হোক, টাকা হোক বা আমাদের এনার্জি হোক, সবই আমাদের লিমিটেড। এই জিনিসগুলোর অপচয় যত কম হবে, যত আমরা এই এলিমেন্টগুলোকে যত আমরা পজিটিভ ভাবে ইউজ করতে পারবো, আমাদের সাফল্যের যে রেট বা আমাদের সাফল্যের যে চান্স সেটা তত বাড়বে। কারেক্ট। মানে এটা আলটিমেটলি এটা দাঁড়ালো, সেটা হচ্ছে আলটিমেটলি এটা দাঁড়ালো যে প্রেডিকশনস, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এবং স্যারের গাইডেন্স আলটিমেট ডেফিনেটলি রিকোয়ার্ড। অ্যাবসলিউটলি। এবার আপনি অন্য কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, এই স্যার যে বললেন এতটা পুরো ব্যাপারটা, যে মানে মেন্টালি এবং ফিজিক্যালি দুটো দিকে, আর স্যার তো যে অবসেশন আছে আমাদের, সেগুলো তো রেমিডিয়াল প্রসেস দিয়ে বন্ধ করেই দিচ্ছেন। তাহলে তারপরে আমরা এগোনোর জন্য পুরোপুরি প্রস্তুত, তাহলে এখন আমাদের শুধু ছুটতে হবে। এই মেন্টালিটিটাই তো সম্পূর্ণ আমাদের মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে আপনার মতামত কি, যে অন্য জায়গায় দাঁড়িয়ে যেখানে কোনো কাজ বা কর্মের কথা কোনো অ্যাস্ট্রোলজাররা বলেনি না, আগের থেকে এখন আপনার কর্মের প্রতি যে ডেডিকেশন, সেটা কতটা, খিদেটা কতটা বেড়েছে, এটাই বলছি। এটা বলছি আগে শর্টে বলবেন, সময় কম। আগে আমি এক অ্যাস্ট্রোলজার কাছে গেছিলাম, এটা মানে আমি অ্যাস্ট্রোলজার আপনি ছেড়ে দিন, স্যারের কাছে আসার পর গাইডেন্স পাচ্ছেন, সবকিছু হচ্ছে, এবং স্যার কর্মের কথা বলছে এবং স্যার বলছে আরো কর্ম করে যাও, এই খিদেটাকে বাড়ানো। এটা আপনার মধ্যে কত বেড়েছে যে আমাকে আরো খাটতে হবে, আরো ছুটতে হবে, সেটা বুঝেন। এটা যখন আমি এখন যেমন আমি জব করছি, জব করার পরে একটা মানে এটা আমার মানে কি বলবো, মানে এটা আলটিমেট নয় যে গোল নয় যে এটাই আমাকে থাকতে হবে, এটা আমাকে মানে অনেক আগে বাড়ার জন্য সবসময় স্যার লক্ষ্যটা আরো বাড়িয়ে দিয়েছেন, সবসময় ইন্সপায়ার করে স্যারের কাছ থেকে। স্যারের কাছ থেকে কখনো মেসেজ আছে তো ওইটা তো ডাবল ট্রিপল ফোর্থ হয়ে যায়। তো আপনার কাছে আসতে চাই, আপনি অনেক কষ্ট করে, আপনি একটু আগে বললেন আমাকে যে আমি কিন্তু রেমিডিয়াল প্রসেসটা অ্যাপ্লাই করেছি এবং আগের থেকে অনেকটা ভালো আছি, এগিয়ে যাচ্ছি। তো দেখুন, আপনাদের মতন মানুষ যখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো এবং এগোবার জন্য চেষ্টা করছে, তো এই জায়গাটা কিন্তু একটা বড় মানসিকতার দরকার হয়। তো স্যারের সান্নিধ্যে আসার পর সেই মানসিকতাটা কি তৈরি হচ্ছে আপনার মধ্যে? অবশ্যই হয়েছে। সেটার মধ্যে কি 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 বুঝছেন আপনি? আমি যখন আসছিলাম তখন স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল কত ইনকাম করিস। আচ্ছা, আমি বলেছিলাম 15,000। স্যার বললো ওতে হবে না, বলুন ছুটতে হবে, আরো ছুটতে হবে, লড়াই করতে হবে। 24 ঘন্টা কাজ, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমাবি, তারপরে লড়াই করবি। এখন আমি অনেক এগিয়ে, মানে লড়াইয়ের মানসিকতাটা আপনার অনেক বেড়ে গেছে। আচ্ছা, আপনার ওভারঅল সাংসারিক সবাই, মানে যারা আপনার হাজবেন্ড, মেয়ে, সবাইকেই আপনি প্রেডিকশন করিয়েছেন। তো আপনার সাংসারিক যে গঠনটা
হাজবেন্ডের কর্মের প্রতি আরো মানে ভালোবাসা বা বড় কিছু ভাবনা চিন্তা করা, মেয়েরও পড়াশোনার ক্ষেত্রে, এবং সাংসারিক যে ওভারঅল গঠন সেটার মধ্যে কি অনেকটা এগিয়ে মানে একটা চেঞ্জেস এসছে, একটা পজিটিভ চেঞ্জেস, এবং আরো সুষ্ঠু হবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা? হ্যাঁ, অনেক চেঞ্জেস এসছে। আর একটা সব থেকে যেটা বড় কথা বলবো, যে আমার মেয়ের কথা, মেয়েটা আমার মানে কথাই শুনতো না। আমি যদি একটা মারি ও আমাকে 10টা মারবে, সেইটা মোর মানে এইরকম, হ্যাঁ এইরকম ধরনের ছিল, behavior একদম ঠিক ছিল একদমই না। ঠিক ছিল না। সেটা অনেকটাই কমেছে, আস্তে আস্তে আরো কমবে। আর ও মানে একটা পড়াশোনার কথা বললে বা কোনো কিছু বললে ও মানে আমি মানে যেদিকে মেন কথা আপনি এটা বলতে চাইছেন যে হ্যাঁ। স্যারের মানে এই Guidance guidance পাওয়ার এই অ্যাক্টিভিটিগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তন তো হয়েছে। ওভারঅল আমি এটুকুই মানে আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমরা তো একদমই শেষের দিকে, শুধু লাস্ট একটা কোশ্চেন সবাইকেই করতে চাই, তাহলে আপনারা কি বিশ্বাস করেন যে সায়েন্স সম্বন্ধে উনি সব বুঝিয়ে দিলেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইম্প্যাক্ট সম্বন্ধে বোঝালেন সায়েন্স ধরে ধরে, সুতরাং এটা 100% আমরা বিশ্বাস করতে পারি, এবং এই গাইডেন্সটা যদি আমরা পাই এবং তারও উপরে স্যারের সান্নিধ্যে দিয়ে আসি, তার গাইডেন্সটা পাই, তাহলে এই জীবনে সফলতা অনিবার্য। আপনি কি মনে করেন? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, আপনি একদম। বলুন, আপনি বলুন। একদম। হ্যাঁ আপনি আপনি অবশ্যই। তো আজকে আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ।